দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। রাজনীতিতে চলছে নতুন দল গড়ার প্রতিযোগিতা, সেই সঙ্গে সংস্কারের বাস্তবতা দেখতে যেমন উদ্গ্রীব মানুষ, একই সঙ্গে আগামীর জাতীয় নির্বাচন কেমন হবে সে বিষয়েও আগ্রহ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে অর্থনীতিতে রেমিটেন্সের প্রবাহ যেমন বাড়ছে, তবে কতটা স্বাভাবিকতায় ফিরছে অর্থনীতি, সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন অতিথি, আমি একটু পরিচয় করাতে চাই, জনাব আব্দুল আউয়াল মিন্টু, সাবেক সভাপতি বিসিসিআই ও ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে রাজনীতি এবং অর্থনৈতিক বাস্তবতা এই শিরোনামে কথা বলবো। আমি শুরুতে সরাসরি প্রশ্নে চলে যাই। জনাব আব্দুল আউয়াল মিন্টু, আপনি যেহেতু একজন অর্থনীতির মানুষ, খুবই সম্প্রতি আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ল এর উপরে মাস্টার্স করেছেন। আমি একটু আপনাকে শুরুতে, দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে নিঃসন্দেহে, বিনিয়োগ আসলে কতটা বেড়েছে, অর্থনীতি এখন কেমন আছে? প্রথমে আমি একটু উত্তরগুলা কিন্তু আমি একটু সহজ সরলভাবে দেব, যেন আমাদের শ্রোতা ভাই বোন যারা আছে, বন্ধু যারা আছে, তারা যেন বুঝতে পারে। প্রথমে এটা বোঝা উচিত যে রিমিটেন্স কোনো অর্থনৈতিক সূচক না। রিমিটেন্স আমরা যখন বিদেশের সাথে যখন আমাদের দায় স্থিতি বা আর্থিক দায় হিসাব করি, ওখানে দুটো অ্যাকাউন্ট আছে। একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট, চলতি হিসাব বলি, আর একটা হলো ফাইন্যান্সিয়াল বা আর্থিক হিসাব বলি। এই চলতি হিসাবের ভেরি সিম্পল, আমরা এক্সপোর্ট কী করলে ওখান থেকে ইম্পোর্ট মাইনাস করলে যদি কোনো মাইনাস থাকে সেটা আপনি রিমিটেন্স দিয়ে পূরণ করুন। সো এটা কোনো অর্থনীতির সূচক না যে রিমিটেন্স বেশি আসলে, বাট এটার এফেক্ট যেটা হলো রিমিটেন্স বেশি আসলে কনজামশন বাড়ে। কারণ এটা তো পুরো টাকাটা তো বিভিন্ন ফ্যামিলি পাচ্ছে বাংলাদেশে, তো তাদের খরচটা বাড়ে। এখন যদি টাকাটা না আসতো তাহলে খরচ করতো না, তাতে এটা দিয়ে জিডিপিতে ডাইরেক্টলি কিন্তু কনজামশন বাড়লে এটা সার্বিক উৎপাদন বাড়ে, এটার ভিতরে হিসাব করা হয়। এখন আপনার যে প্রথম যে প্রশ্ন সেটা হলো বিনিয়োগ কতটা বাড়ছে। রিমিটেন্স যেটা আপনি বলতেছেন, এটার তো উত্তর আমি দিলাম। রিমিটেন্স বাড়তেছে, বাট এটা কিন্তু আমার মনে হচ্ছে সাময়িক। এই জন্য যে রোজার সময় বাংলাদেশে বা ঈদের সময় নর্মালি রিমিটেন্স বাড়ে। এখন একটা ঈদ গেছে, আর একটা ঈদ আসতেছে, তো এই সময়টাতে নর্মালি রোজার প্রথম থেকে কোরবানির ঈদ পর্যন্ত নর্মালি বাংলাদেশে রিমিটেন্সটা বাড়ে। তো আই হোপ এটা কন্টিনিউ করে, বিকজ আমাদের জন্য এটা অত্যন্ত জরুরি। বিকজ আমাদের এক্সপোর্ট গ্রোথ ততটুকু হচ্ছে না ততটুকু আমরা চাই, এবং আমরা ইম্পোর্টও আমরা কমিয়ে দিচ্ছি বিকজ আমাদের ডলার সংকটের জন্য। তখন যদিও এই মুহূর্তে ডলার সংকট নাই। এখন বিনিয়োগের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বিনিয়োগ কিন্তু অর্থনীতির জিডিপির একটা মেইন অংশ। সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন যদি আমরা বলি, না যেটাকে আমরা জিডিপি বলি, এটা হলো ম্যাক্রো ইকোনমিক্স বা ইকোনমিক্সের একটা প্রথম সূচক হইল জিডিপি, সার্বিক মানে উৎপাদন দেশে। এর ভিতরে প্রথম যেটা হয় এটা হলো কনজাম্পশন, আমরা কত খরচ করি প্রাইভেট সেক্টর। আর একটা হলো সরকারি খরচ, আমরা সরকার কত খরচ করে। 3 নম্বর হলো ইনভেস্টমেন্ট। এখন ইনভেস্টমেন্ট কিন্তু বললে এমনি হয় না। বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ হচ্ছে না, এটা হলো সোজা হিসাব। এটার কারণটা হলো বিনিয়োগের জন্য যে পরিবেশ মানুষ চায়, বিনিয়োগকারী চায়, বা একজন মানুষ তার উদ্যোগ এবং উদ্যমের সদ্ব্যবহার করার জন্য যেই পরিবেশ দরকার সেই পরিবেশ বাংলাদেশে এখন নাই। একটা কারণ, বাংলাদেশে এই মুহূর্তে সামাজিক শৃঙ্খলা যদি আপনি ধরেন, এটা অনেক তলানিতে এই মুহূর্তে। 2 নম্বর, নর্মালি রাজনৈতিক অস্থিতিশীলতা একটা তো আছেই মেইন প্রবলেম, তার সাথে যেটা যোগ হয়েছে এখন রাজনৈতিক অনিশ্চয়তা। অনিশ্চয়তা বলতে যেটা আমি বুঝি, এটা হলো সবাই খালি দিকে কখন ইলেকশন হবে, কখন ইলেকশন হবে, ইলেকশন হইলে কি হবে, ইলেকশন না হইলে কি হবে। এই যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে, ওই যে রাজনৈতিক অস্থিতিশীলতা, এই দুটা যখন আমরা একত্র করেন, সামাজিক শৃঙ্খলা কম, তার মানে সামাজিক মূলধনের ঘাটতি, তারপরে রাজনৈতিক অনিশ্চয়তা, মানুষ বুঝতে পারছে না যে ইলেকশন কখন হবে, কে সরকার গঠন করবে, তাদের নীতি কি হবে অর্থনৈতিক, এগুলি যতক্ষণ না জানে ততক্ষণ পর্যন্ত কেউ বিনিয়োগ করবে না। এখন প্রশ্নটা হলো, যদি বিনিয়োগ না করে তাহলে দেশের কি হবে?
আরেকটা রিজন বিনিয়োগ না করার পরিবেশের বাইরে, এটা হলো দেশের সঞ্চয় কমে যাচ্ছে আমার ধারণা। এই জন্য আপনি যদি গত 3 বছর দেখেন বা 2 বছরে ধরেন, দেশের মূল্যস্ফীতি মজুরির হার যে হারে বাড়ছে তার থেকে বেশি। তো এখন যদি যে কোনো দেশ বলেন, যে কোনো পরিবার বলেন, তার যদি খরচ বেশি হয় আর যদি তার আয় তার থেকে কম হয়, তাহলে তো সে তো আর টাকা সঞ্চয় করতে পারতেছে না। তো সঞ্চয় যদি না হয় তাহলে বিনিয়োগটা কিভাবে হবে? এটা মনে রাখতে হবে যে যে কোনো দেশে শতকরা 96% বিনিয়োগ হয় তার নিজস্ব সঞ্চয় থেকে। তো আমার কাছে মনে হয়, এবং এটাই সত্যি, যে বাংলাদেশে সঞ্চয় দিন দিন জিডিপির আনুপাতিক হারে কমে যাচ্ছে। যেটা আগে বেশি ছিল, যেটা প্রায় আমাদের 23 কি 24% ছিল, এটা এখন আরো কমে গেছে। কেন কমছে? বিকজ ওই যে মজুরির হার মানে মূল্যস্ফীতির থেকে মজুরির হার কম। কম। এখন আপনার যদি ব্যয় বেশি হয় আর আপনার যদি আয় কম হয়, তাহলে আপনি কোত্থেকে সঞ্চয় করবেন? তো সঞ্চয় যদি না হয় তাহলে বিনিয়োগ হবে না, বিনিয়োগ না হলে দেশে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান যদি না হয় তাহলে আবার সামাজিক শৃঙ্খলা বেড়ে যাবে, মানুষের ওভারঅল আয় কমে যাবে। তো এগুলি একটা বৃত্তকারে বদ্ধ, একটার সাথে একটা জড়িত। অতএব আমি মনে করি বাংলাদেশে যতক্ষণ রাজনৈতিক অনিশ্চয়তা থাকবে, যতক্ষণ অস্থিতিশীলতা থাকবে, ততক্ষণ বিনিয়োগ হবে না। যে যাই বলুক বলতে পারে, কিন্তু আসলে বিনিয়োগ বৃদ্ধি পাবে না। তবে ইদানিংকালে সরকার যে উদ্যোগ নিয়েছেন, যেমন আমাদের বিরা একটা সম্মেলন করছে, এগুলি প্রশংসনীয়, এগুলি কাজে লাগবে, কিন্তু যতক্ষণ পরিবেশ সৃষ্টি না হয় ততক্ষণ কিন্তু কাজে লাগবে না। জি, আপনি বলছেন যে সামাজিক অস্থিরতা বা রাজনৈতিক অস্থিরতার কথা বলছেন। সামাজিক এগুলো কি একটু ইমপ্রুভ হচ্ছে? আমরা 5ই আগস্ট থেকে যে পরিস্থিতি দেখে আসছি, 5ই আগস্টের সাথে তো আপনার তুলনা করেন, তখন তো আমরা একটা আন্দোলনে ছিলাম। জি, আমরা তো সেখানে তো বহু লোক মারা গেছে। আন্দোলনে মারা যাওয়া আর এই যে ধরুন গতকালকে পটুয়াখালীতে একটা মেয়ে মারা গেছে, তার বাপ মারা গেছে আন্দোলনে, এরকম প্রতিদিনই এই মানে মানুষ নিজেরা মারামারি করি, ধর্ষণ, হত্যা, রাহাজারি, খুন, গুম এখন নাই, এগুলি দিন দিনই তো বেড়ে যাচ্ছে এবং এগুলি কমারও সম্ভাবনা খুব কম যতক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্র পরিচালিত না হয় একটা রাজনৈতিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে, ততক্ষণ পর্যন্ত এগুলি কমার সম্ভাবনা কম। যতক্ষণ এগুলি না কমে এতক্ষণ বিনিয়োগ হবে না। ব্যাংকিং এর অবস্থা কি? আমরা 5ই আগস্টের পর ব্যাংকিং এর যে খুব ভয়াবহ সংকট, তারল্য সংকট থেকে শুরু করে লক্ষ্য করেছে কিছুটা উন্নতি হয়তো হয়েছে, কিন্তু আপনার দৃষ্টিতে আসলে এখনকার পরিবেশ বা অবস্থাটা কি ব্যাংকিং খাতে? দেখুন, ব্যাংকিং খাতে আমি বলবো গত 15 বছর যে লুটপাট এবং অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, এটা পৃথিবীর কোনো দেশে এটা মানে হতে পারে, এটা আমার কাছে বিশ্বাস মনে হয় না। কিন্তু বাংলাদেশে এটার ছিল রিয়েলিটি। এখন উন্নতি এত তাড়াতাড়ি হবে না, এটা কারণ, এটা 3-4টা কারণ। একটা কারণ হলো ইমিডিয়েট নেচারে দেশের সঞ্চয় কমে যাচ্ছে, ওভারঅল সঞ্চয় কমে যাচ্ছে, তাহলে ব্যাংকে আমানতও অত আগের মতো বৃদ্ধি পাবে না। 2 নাম্বার যেটা, সেটা হলো বাংলাদেশে যে মূল সমস্যা, সেটা হলো অন্যান্য দেশে যখন বিনিয়োগ হয়, বিনিয়োগের একটা বৃহদাংশ আসে পুঁজিবাজার থেকে। বাংলাদেশে পুঁজিবাজার কখনো মূলধন যোগান দেওয়ার জন্য কখনো সংগঠিত হয় নাই, এখনো সে রাস্তায় নাই, বরং এটার থেকে কোনো মূলধন আপনি পাবেন না। অতএব মেইন বিনিয়োগটা আসে ব্যাংক থেকে। এখন ব্যাংক থেকে নিয়ে বিনিয়োগ করার মূল সমস্যা যেটা, সেটা হলো ব্যাংকে যখন আপনার টাকা রাখেন, আপনার রাখেন 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 3 বছর পর্যন্ত, কিন্তু বিনিয়োগের জন্য যে টাকা আপনি লোন দেন বা ধার দেন, সেটা কিন্তু 10 বছর 12 বছরের জন্য। এখন যখনই আমি 10 বছরের জন্য আপনি একটা লোন দিলেন একটা ফ্যাক্টরিকে বা একটা বিনিয়োগ করার জন্য, আর যখনই কোনো কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, সেটা রাজনৈতিক কারণে হোক, সেটা বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে হোক, সেটা ডলার সংকটের কারণে হোক, যখনই আপনি এই অর্থনৈতিক মন্দায় দেশ পড়ে, তখন কিন্তু আপনার ওই টাকাগুলো ওই ফ্যাক্টরি ফেরত দিতে পারে না সহসাই। এখন মনে করেন বাংলাদেশে
ইতিহাসে 74 থেকে যদি আপনি ধরেন, সবচেয়ে কম জিডিপি গ্রোথ হবে, যেটা ম্যাক্রো ইকোনমিক্সের প্রথম সূচক জিডিপি, এটা নিয়ে প্রথম বিচার শুরু হয় অর্থনীতির, মানে সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন। বাংলাদেশে এবছর IMF, ADB, ওয়ার্ল্ড ব্যাংক এরা বলতেছে যে আমাদের অ্যাভারেজ হইতে পারে 3.1%, কিন্তু বাংলাদেশে এর আগে সবচেয়ে লোয়েস্ট ছিল 4.6%। তো এখন যদি আমরা জিডিপি একদম তলানিতে প্রবৃদ্ধি হয়, তাহলে অর্থনৈতিক অবস্থা তো একদমই খারাপ, এটা আপনাকে বুঝতে হবে। অর্থনৈতিক অবস্থা যখনই খারাপ হবে, লোক কিন্তু ব্যাংকে রিপেমেন্ট করতে পারবে না। তো একদিক দিয়ে ব্যাংকে আমানত আগের থেকে কম হবে, বিকজ আপনার মূল্যস্ফীতি বেশি। 2 নাম্বার, অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য আপনার অনেক ফ্যাক্টরি এখন দায় দেনা বেড়ে গেছে, তারপরে আজকে স্ট্রাইক, কালকে এটা এনার্জি প্রবলেম, গ্যাসের প্রবলেম, বিদ্যুতের প্রবলেম, এগুলির জন্য এবং ওভারঅল অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়াতে, অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়াতে এই ফ্যাক্টরিগুলো এখন দেখবে সবাই লাভ কমে যাচ্ছে। তো এখন তারাও ফেরত দিতে পারবে না। সো ব্যাংকিংয়ে যে কারণে সমস্যা, সেটা হলো খেলাপি ঋণ। তো এই তো আপনার মাথায় আছে, খেলাপি ঋণ। বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক যে অবস্থা, এই অবস্থার ভিতরে খেলাপি ঋণ খুব একটা কমবে বলে মনে হয় না, বরং আরো বাড়বে। অতএব যেই কয়েকটা ব্যাংক খুব খারাপ অবস্থায় আছে, যাদের উপরে মানুষের আস্থা কমে গেছে, এই কয়েকটা ব্যাংকের সাহায্য করার চেষ্টা করতেছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। আমি মনে করি যে এই সাহায্য আরো কন্টিনিউ করতে হবে কিছুদিন, যতদিন না অর্থনৈতিক প্রবৃদ্ধি উপরের দিকে না যায়। তো এটাই, এই সমস্যা কিন্তু দুর্নীতি অনিয়মের জন্য, অর্থনৈতিক মানে খারাপ কারণে। এটা 2008 থেকে 2010, এই 2 বছর ইউরোপিয়ান ইউনিয়নে প্রত্যেকটা ব্যাংকে সমস্যা হয়েছে, বাট ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এই প্রত্যেকটা ব্যাংকে সাহায্য করে ওদেরকে আবার টার্ন অ্যারাউন্ড করার সুযোগ করে দিছে। তো সেজন্য আমি মনে করি আমাদের কেন্দ্রীয় ব্যাংক এখন একটু সাহায্য করতেছে। এখন এই সাহায্য কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত ব্যাংকগুলো, খারাপ ব্যাংকগুলা জনগণের আস্থা অর্জন করতে না পারে এবং তাদের ক্যাশ ফ্লো ইমপ্রুভ না হয়। জি, এই সরকারের 8 মাসেরও বেশি পার হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে অর্থনৈতিক সংস্কারের কি হলো, এই বিষয়টি আমি আপনার কাছ থেকে জানবো। একটু বিরতি থেকে ফিরে এসি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুল আউয়াল মিন্টু। আমি আবারও যেতে চাই, উনি অর্থনীতি মানুষ, একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদও। অর্থনীতিতে আসলে অর্থনৈতিক যে সংস্কারগুলো, দৃশ্যমান সংস্কার, এই সরকার আসলে শুরুতেই সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন, সেই সংস্কারটুকু কতটুকু হলো? শুনুন, সংস্কার তো এখন হয় নাই। সংস্কার করার জন্য বিভিন্ন সংস্কার কমিশন করা হয়েছে। আমি প্রতিনিয়ত, এর আগে তো 6-7টা ছিল মেইন, সাংবিধানিক সংস্কার, তারপরে রাজনৈতিক সংস্কার, এগুলি তো অনেকে জমা দিছে। এখনো আবার ছোট ছোট অনেকগুলা কমিশন, যেমন আর্থিক খাতের সংস্কার বা এই ধরনের খাতওয়ারে কিছু সংস্কার কয়েকদিন আগে জমা দিছে। ওই যে মহিলাদের নারী সংস্কার, নারী সংস্কার তো না, নারীদের মানে আপনার সমাজে ওই যেন তাদের মূল্যায়ন বেশি হয়, বা ওটাও আমি বলবো না, নারীদের অর্থনৈতিক উন্নয়ন বলেন, জীবনমান উন্নয়নের জন্য যে সংস্কার। তো এখনো অনেকগুলা ছোট ছোট সংস্কার কমিশনের মানে দলিল জমা দিতে আছে। তো এখন আমার ওনারা বলতে যে সংস্কারগুলা নিয়ে ওনারা মিটিং করবেন, যেন ঐক্যমত্যে পৌঁছায়। ওনারা বলেন যে যেগুলি নিয়ে ঐক্য হবে সেগুলি সংস্কার করবে। কিন্তু দেখেন, সংস্কারের সাথে, যখন আপনি আমার রাজনৈতিক পরিচয় দিলেন, সংস্কারের সাথে তো আমাদের কোনো দ্বিমত নাই। বিএনপি মনেই করে যে অ্যাকচুয়ালি সংস্কারের মাধ্যমে বিএনপি জন্ম হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো কম সংস্কার করে নাই। এই যে ধরেন প্রথম সংস্কার ধরেন, এটা একটা বাকশালী একদলীয় শাসন থেকে দেশকে বহুদলীয় শাসনে পরিণত করছে, বহুদলীয় গণতন্ত্র আনছে। তো এর থেকে বড় সংস্কার আর কি হতে পারে? উনি ধরেন একটা যদি দেখবো, ওনার যতগুলা মন্ত্রী পরিষদের সদস্য ছিল সবগুলা কিন্তু গুণী জ্ঞানী, এখান থেকে এই দেশ থেকে আনছে, ও দেশ থেকে আনছে, ওদেরকে ডেকে নিয়ে আছে যারা যে লাইনে বেশি অভিজ্ঞ। এখন সবচেয়ে বড় জিনিস হলো যে সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া।
এটা একদিনের ইস্যু না, এক বছরের ইস্যু না। আমি বারবারই বলতে চাই যে প্রত্যেক প্রজন্ম তার আগে প্রজন্ম থেকে বেশি শিক্ষিত, বেশি অভিজ্ঞতা সম্পন্ন, বেশি চালাক এবং বেশি প্রযুক্তি নির্ভর। আর দুনিয়াতে মনে করেন আগে যেসব জীবনমান উন্নয়নে বা জীবনমান পরিবর্তনে যেসব টেকনোলজি বা প্রযুক্তি দুনিয়া মানুষ আবিষ্কার করছে, এগুলি আগে যেটা 100 বছরে লাগছে সমাজ পরিবর্তনে, এখন 1 বছর হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্নটা হলো যে আপনি সংস্কার করে তো আপনি নির্বাচন ডিলে করতে পারবেন না, বা ঐক্যমত্য কৃষি হবে, ঐক্যমত্য হবে দুই একটাতে। এখন আপনি যদি বিএনপির দিকে তাকান, এখন থেকে 7 বছর আগে বা 8 বছর আগে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অলরেডি একটা ভিশন 2030 একটা জনগণের সামনে প্রকাশ করছে, সেটাও কিন্তু সংস্কার। পরবর্তীকালে প্রায় 2.5 বছর 3 বছর আগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব একটা 27 দফা সংস্কার জনগণের সামনে প্রকাশ করছে পার্টির পক্ষ থেকে। পরবর্তীকালে যারা যুগপৎ আন্দোলনে ছিল, না প্রথমে 27 ছিল আমাদের বিএনপির, তারপরে যারা যুগপৎ আন্দোলনে আমাদের সাথে আছে, সমমনা দল, 12 দল, গণতান্ত্রিক মোর্চা, এদের সবার সাথে কথা বলে 27 দফাকে 31 দফায় উন্নীত করে জনগণের সামনে দিচ্ছে। তার মানে কি? তার মানে হলো এটা জনগণের কাছে একটা কমিটমেন্ট যে যখন সুযোগ হয় তখন আমরা এই সংস্কারগুলো করব, জাতির উন্নয়নের স্বার্থে, মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে, মানুষের জীবনমান উন্নয়নের সাথে সামাজিক শৃঙ্খলা, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানব অধিকার, এগুলির জন্য। তো সংস্কার নিয়ে তো আমাদের সমস্যা নেই, কিন্তু প্রশ্নটা হইল সংস্কারের নামে যদি আপনার রাজনৈতিক অনিশ্চয়তাকে দিন দিন বেড়ে দেন, সেটাতে বিপুল ক্ষতি হচ্ছে দেশের মানুষের মানসিকতা ক্ষতি হচ্ছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাচ্ছে, দেশের সামাজিক শৃঙ্খলা দিন দিন খারাপ হচ্ছে। তো আমরা চাই সংস্কারের পথে চলবে। একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো দরকার সেগুলি আপনারা করে ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ডিসেম্বরের ভিতরে আপনারা যে নির্বাচন করবেন তার একটা রোড ম্যাপ দেন কীভাবে করবেন, সেটা তো এখনো দেওয়া হয় নাই। একবার বলছে ডিসেম্বরে, তারপরে আবার বলে জানুয়ারি জুন। এতে মানুষের মনে আরো সন্দেহের উদ্রেক হয় যে এখন বাংলাদেশের আপনি যদি নর্মাল দেখেন, তাহলে নর্মালি আমাদের দেশে এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা 20 তারিখ থেকে রোজা আরম্ভ হবে, তারপরে বিভিন্ন পরীক্ষা হয়, মেট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, তারপরে আরেকটা ঈদ আসবে, তারপরে ঝড় তুফান টর্নেডো সবই হবে জুন জুলাই আগস্টে। তো তাইলে এই যখনই আপনি জানুয়ারি টু জুন বলেন, তখনই আমাদের ভিতরে একটা সন্দেহের উদ্যোগ হয় জনগণের মাঝে। আপনি বলছেন যে ব্যবসাকে এগিয়ে নিতে আসলে সবার আগে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, সামাজিক স্থিতিশীলতা দরকার। সেই ক্ষেত্রে আসলে আমি একটু বলতে চাই যে রাজনীতিতে গত 8 মাসে 24টি নতুন দল এসেছে, নিশ্চয়ই এটি রাজনীতিতে প্রতিযোগিতা বাড়াবে, কিন্তু সুস্থ রাজনৈতিক চর্চার আগ্রহ কি বাড়ছে? এত যে রাজনৈতিক দল আসতেছে, জি, এটাও সন্দেহজনক। কেমন? শুনেন, আমরা বলি জনগণ ক্ষমতার মালিক, বিকজ আমরা রিপাবলিক। তো আমাদের দেশে জনগণ ক্ষমতার মালিক, এই তো বলি। জনগণ ক্ষমতার মালিকানা কিভাবে দেখায়? সেটা দেখায় অনলি বিভিন্ন রাজনৈতিক দল থাকে, তো তারা তাদের যে মতাদর্শ তার সাথে যে রাজনৈতিক দলের মিল হয়, সেই ওই দলে যায় যোগদান করে বা ওই দলের সমর্থন করে। এখন একটা দেশে অলরেডি 60টা 65টা দল আছে, গত কয়েক মাসে আরো 20-30টা আসছে, আরো 65টি পাইপলাইনে আছে, নিবন্ধনের জন্য তারা আবেদনও করেছে। তার মানে হইলো একদিক দিয়ে সরকার বলতে যে আমরা সংস্কারে মতানৈক্য হবে। এত মতাদর্শ আছে দুনিয়াতে, এই যে এতগুলা পার্টি হচ্ছে দুনিয়াতে, মতাদর্শ আছে 3-4টা। আপনার উন্নত দেশগুলাতে দেখেন, ইভেন আমাদের প্রতিবেশী দেশে দেখেন, দেশগুলোতে পার্টি 2-3টা মেইন পার্টি। এগুলি বিভিন্ন মতাদর্শ নিয়ে চলে, এবং কোনো কোনো পার্টির যে নেতা তাদের অনুসারী অনুগামীরা ওই রাজনৈতিক দল করে। যেমন আমাদের দেশেও
যদি আপনি মেইন দুইটা পলিটিক্যাল পার্টি ধরেন, সেখানে নেতার অনুসারী অনুগামীরা এই পার্টিগুলা করতেছে। এবার আপনি যখন দেখেন একটা দেশে 60, 70, 80টা 100টা রাজনৈতিক দল, এটা দিয়ে সমাজ নিয়ে ভালো চলতেছে না, এটাই হলো তার মুখ্য প্রমাণ। আর একটা আপনার ইলেকশন তো আরো হয়েছে আমাদের দেশে, সেই 75 থেকে তো ইলেকশন হতেছে, আগেরটা আমি বাদ দিলাম। একটা আছে না কে কত ভোট পাইছে। এখন মনে করেন আমাদের একটা কতগুলো আছে, বিপ্লবী ওয়ার্কার পার্টি, গণতান্ত্রিক পার্টি, কমিউনিস্ট পার্টি, এদের একটা মতাদর্শ আছে। এখন কত হলো যে যেই দেশে এত বিভক্তি মতাদর্শের, সেটা তো সমাজের জন্য আর খারাপ বলে আমার ধারণা। বাট এটা আমার মনে হয় কোনো না কোনোভাবে এখন দেশের যে পলিটিক্যাল অনিশ্চয়তা, সেটাকে একটা সুযোগ গ্রহণ করতেছে বেশ কিছু লোক, যে আমি একটা রাজনৈতিক দল করলে মনে হয় আমি বড় নেতা হয়ে যাব। তো বাট এটা ওনাদের অধিকার, এটাও আমাকে মানতে হবে যে কোনো লোকে ইচ্ছা করলে একটা পার্টি করতে পারে। বাট এত পার্টি কিন্তু দুনিয়ার অন্য দেশে নাই। আমি মনে করি এগুলি প্রবলেম, অনেকে প্রবলেম ক্রিয়েট করতে পারে এটাতে। আমরা চাই দেশে মোট ঐক্যমত্য প্রতিষ্ঠিত হোক, একতাবদ্ধ হোক আমাদের সমাজকে বিভক্ত করার জন্য যদি এত পার্টি হয়, তাহলে মনে করবেন যে এটা পলিটিক্যাল অস্থিতিশীলতা আরো ভবিষ্যতে বাড়িয়ে দিবে। জি, আপনারা বিএনপি সহ আরো বেশ কয়েকটি দলই আসলে নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে। আপনি সংস্কারের কথা বলছেন যে সংস্কার খুব দ্রুত হয়ে যাক, সংস্কারের রোড ম্যাপ কি আপনারা পেয়েছেন কিনা? না, সংস্কার রোড ম্যাপ যেটা বলতেছে যে যেগুলি সংস্কার এ পর্যন্ত আমার মনে হয় 12 কি 14টা বিভিন্ন সেক্টর খাতোয়ারি সংস্কারের মানে রিকমেন্ডেশন জমা দিয়েছে। এখন ওনারা একটা কমিশন বা একটা কমিটি করছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতেছে। ওনারা চেক করেই দেখতেছে কোন কোন সংস্কারের সাথে কোন কোন দলের মানে একমত আছে। তো ভাই, এটা তো কমিউনিস্ট পার্টির দেশ না যে সবাই একমতে এবং ঐক্যমতে পৌঁছাবে। আর সব সংস্কারে ঐক্যমত হবে এটা তো বিশ্বাস করা যায়, তাহলে আর বিভিন্ন পলিটিক্যাল পার্টি দরকার থাকে। আর আমরা বলতেছি যে ভাই, সংস্কার আমরাও চাই, কিন্তু সংস্কারের নামে যেন আমাদের অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার বা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এরকম সরকার বা দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য যেন ডিলে না হয়, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এটা ছাড়াও আপনার আছে একবার কেউ আগে স্থানীয় নির্বাচন দেন, কেউ ঐক্যমত্য হইতে হইব, এত কথা তো দরকার নাই। এনারা একটা আন্দোলনের পরে একটা সরকার পতন করছে, এখন আমাদের দেশে ইলেকশন দরকার। বিএনপি গত 2007 থেকে আরম্ভ করে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করে আসতেছে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনি পেপারে পড়ছেন প্রায় 1,60,000 বা 65,000 মামলা আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যেগুলি প্রহসনমূলক, হয়রানিমূলক, অত্যাচার নির্যাতনের জন্য। তো এখন এবং আমাদের 65 লক্ষ লোক এটার আসামি, প্রায় 28 লক্ষ লোক আপনার গ্রেপ্তার হয়েছে কোনো না কোনোভাবে, 1 দিন 2 দিন জেলে ছিল বা আরো 1 মাস 2 বছরও 1 বছরও ছিল। তো একটা রাজনৈতিক দল যেটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে, আমরা গত 16-17 বছর থেকে আন্দোলন করে আসতেছি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, যেই সরকার মানুষের মানবাধিকার, সাংবিধানিক অধিকারকে সমুন্নত রাখবে, যেই সরকার দেশকে গণতান্ত্রিক সমাজে পরিণত করবে, যেই সরকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে, এবং সবচেয়ে বড় যে সরকার মানুষের কাছে দায়বদ্ধতা থাকবে। তো সেই সরকার পতনে, সেই সরকার অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করার জন্য 16 থেকে 17 বছর আমরা আন্দোলন করতেছি। ওটার একটা সুযোগ সৃষ্টি হয়েছে স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার পর। এখন এটাকে যখন আপনি প্রলম্বিত করেন, কেন? জনগণের সরকারই তো দেশে দরকার। তো সেজন্য আমরা চাই যে আমাদেরকে একটা রোড ম্যাপ দেন, কখন শিডিউল ঘোষণা করবেন,
কখন নির্বাচন হবে, তাহলেই তো দেশে শান্তি প্রতিষ্ঠা শুরু হবে। আল জাজিরাকে একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন যে দেশে সবচাইতে ভালো একটি নির্বাচন উপহার দিতে চান, দেশে নির্বাচন ইস্যুতে রোড ম্যাপ চাচ্ছেন। রোড ম্যাপ কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমি একটু উত্তর আপনার কাছ থেকে শুনবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আমরা যেতে চাই, জনাব আব্দুল আউয়াল মিন্টু আমার সঙ্গে আছেন। আমি একটু ওনার কাছে যে প্রশ্নটি ছিল যে আল জাজিরাতে প্রধান উপদেষ্টা বলেছেন সাক্ষাৎকারে বাংলাদেশে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিতে চান, কি বলবেন আসলে? আপনারা যেখানে রোড ম্যাপ চাচ্ছেন, সংশয়ের কথা বলছেন। না, প্রথম কথা হলো আমাদের প্রধান উপদেষ্টা তো একদম গুণী, জ্ঞানী এবং একটা বিশ্বসম্মানী ব্যক্তি। ওনার সরকার প্রতিষ্ঠায় বিএনপি তো সাপোর্ট দিছে, এখনো আমরা সাপোর্ট করি এবং আমরা সাপোর্ট করব যেন উনি ব্যর্থ না হয়। ওনার সরকার, ওনার সফলতা তো আসবে যদি উনি একটা ভালো ইলেকশন করে যদি এটা জনগণের কাছে ক্ষমতাটা ফেরত দেন। নিশ্চয়ই। তো উনি একদম সবচেয়ে ভালো ইলেকশন বলতে কি বুঝেছে আমি জানি না। এটার নর্মাল নিয়মে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য, এটার কতগুলো নর্মাল ক্রাইটেরিয়া আছে। যেমন ভোটার লিস্টে আপনি ফ্রড করেন নাই, ভোটার ক্যান্ডিডেটে আপনি বাধা দেন নাই, ভোট গণনায় আপনি ফ্রড করেন নাই, গণনা করার পরে সত্যভাবে দিবেন, এগুলি হইলে তো চলে। এখন উনি একদম সবচেয়ে ভালো বলতে কি বোঝা যায় হোক, আমার কথা হলো আমরা চাই অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, এক। দুই নম্বর হলো যে আমরা তো চাচ্ছি একটা রোড ম্যাপ। এই নির্বাচনটা উনি কি নির্বাচন হবে, এটা তো ভালো নির্বাচন হবে, আপনিও জানেন আমিও জানি। কারণ এখন খারাপ নির্বাচন কেন হবে? খারাপ নির্বাচনের বিরুদ্ধে তো আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করে আসতেছি। তো এখন আমরা চাই আপনার নির্বাচন ভালো হোক। ওনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি মোর ক্লিয়ারলি বলছে যে সবচেয়ে ভালো নির্বাচন করে দেবে। খুব ভালো নির্বাচনের রোড ম্যাপ চান আপনারা? আমরা চাই ডেটটা দিয়ে দেন কখন করবেন, তাইলে কিন্তু দেশে অনিশ্চয়তা কেটে যাবে, দেশে শৃঙ্খলা ফেরত আসা শুরু করবে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক অ্যাক্টিভিটি বাড়বে, তাতে প্রবৃদ্ধি বাড়বে। আপনি রাজনীতিতে ঐক্যের কথা বলছেন, ঐক্যমত কমিশন গঠিত হয়েছে। ঐক্য ছাড়া সংস্কারও সম্ভব নয়, নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সবকিছুতে আসলে একটু ঐক্য দরকার। আমরা রাজনীতিতে এখন প্রায়শই কথার লড়াই দেখি, এক এক দলের সঙ্গে এক এক দলের বাকযুদ্ধ বলা যায়। সংস্কার এবং দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে ঐক্য কি ব্যাহত হচ্ছে কিনা? যত আপনার ডিলে করবেন তত এটা ব্যাহত হবে। কারণ এই যে আপনি ডিলে করতেছেন, এই যে বললেন যে একটু আগে তো আমরা বললাম যে 20-30টার নতুন পার্টি আসতেছে, এগুলি 20-30টা আরো 100টা হইলো, আমাদের ইতিমধ্যে এসেছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা একজন মানুষের অধিকার, তার রাজনীতি করার অধিকার আছে, রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার অধিকার আছে, বা রাজনৈতিক দলকে সমর্থন করার অধিকার আছে। তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু একটা সমাজকে একতাবদ্ধ রাখা অত্যন্ত জরুরি। কারণ একতাবদ্ধ সমাজ থেকে সামাজিক মূলধন সৃষ্টি হয়। সেই সামাজিক মূলধন অর্থনৈতিক আর্থিক বিনিয়োগের একটা পূর্ব শর্ত। তো আমরা আমাদের মোট কথা হইলো যে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি বলছে সবচেয়ে ভালো নির্বাচন দিবে। তার থেকেও বেশি জরুরি দরকার আমাদের উনি কখন নির্বাচনটা দেবে এটা ক্লিয়ারলি বলে দেখ। জি, আপনি বলছেন যে ব্যবসাকে ভালো করতে বা ব্যবসাকে এগিয়ে নিতে, অর্থনীতিকে এগিয়ে নিতে সুস্থ রাজনৈতিক পরিবেশ দরকার। সেই রাজনীতি, আগামীর রাজনীতি একটি বড় গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ একটু অন্যরকম পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। আগামী রাজনীতি কোথায় দেখতে চান? শেষ প্রশ্ন আপনার কাছে। আমার হিসাবটা এখানে খুব সহজ আমাদের, সেটা হলো আমরা 16 বছর থেকে একটা কারণে আমরা আন্দোলন সংগ্রাম করতে, সেটা হলো আমরা দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। জি, প্রাথমিক পদক্ষেপ আমরা বিজয়ী হয়েছি, সেটা হলো যে পুরানো স্বৈরাচারী সরকার যেটা ছিল, যেটা অনৈতিকভাবে প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা প্রতিষ্ঠিত ছিল, তাদেরকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। যে যত ক্যান্ডিডেট দিতে চাক, আমাদের ইতিহাস ইজ ভেরি স্পষ্ট যে 70 বছর থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি, অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে আসতেছি, লক্ষ লক্ষ লোক জেলে গেছে, লক্ষ লক্ষ কেসের আসামি তারা। অতএব আমি মনে করি
এটা বিএনপির একক কৃতিত্ব না হইলেও সবচেয়ে বড় কৃতিত্বের দাবিদার হইল বিএনপি। সেই আন্দোলনের সঙ্গে আমরা করছি, অত্যাচার নিপীড়ন সহ্য করছি, আমরা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লোক। তো প্রাথমিক পদক্ষেপে আমরা বিজয়। এখন সেকেন্ড স্টেপ হইল নির্বাচন। যে নির্বাচন করার করে যেটা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বলছেন যে সবচেয়ে ভালো নির্বাচন করবে, এখন আমাদের নেক্সট হলো নির্বাচনটা। তো নির্বাচন তো ভালো হবে আমরাও জানি, খারাপ নির্বাচনের জন্য তো ওনাদেরকে কেউ প্রতিষ্ঠা করে নাই। ভালো নির্বাচন দিবেন, ভালো, এটা আমরা আপনাকে ধন্যবাদ জানাই, উনি সম্মানিত ব্যক্তি, এটাই ওনার কাছে আমরা আশা করি। কিন্তু কথাটা হলো আপনি রোড ম্যাপ দেন যে কখন শিডিউল দেবেন, কখন নির্বাচনের দিন দেন, তাহলে কিন্তু দেশে শান্তি শৃঙ্খলা সৃষ্টি হবে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে শুরু করবে, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিম্ন মানে পর্যায়ে আছে এখন। অর্থনৈতিক অ্যাক্টিভিটি বলেন, সার্বিক অভ্যন্তরীণ উৎপাদনের পার্সেন্টেজ বলেন, মাত্র 3% বা 3.1%, যেটা কখনো এত খারাপ ছিল না। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য জনাব আব্দুল আউয়াল মিন্টু আপনাকে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।